আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আশা করি সকলে ভালো আছো। আমাকে সকালে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করে জানাও। আজকে কিন্তু আরেকটা জম্পেশ ক্লাস দেবো ইনশাল্লাহ। আহ মারুফ বলছি, আসসালাম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। অনেক অনেক কমেন্টস করছো। আলহামদুলিল্লাহ, ভালো আছি। মুস্তাকিম, আসসালাম স্যার, অনেকদিন পর আপনাকে দেখলাম। হ্যাঁ, আমিও তোমাকে অনেকদিন পর পেলাম। ওকে, শুভ বলতেছো কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সুমন, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাফায়েত, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সকলে দ্রুত জয়েন করে ফেলো, আরো একটা জম্পেশ ক্লাস দেওয়ার অপেক্ষায়। ঠিক আছে, শোনা যায়? ঠিক আছে, আজকে আর কোনো কথা নাই, ডিরেক্ট একদম ক্লাসে চলে যাচ্ছে আর কি। হ্যাঁ, সকলে দ্রুত জয়েন করে ফেলো। আর সম্ভব হলে ক্লাসটা একটু শেয়ার করে দাও তোমাদের টাইম লাইনে। আমার উদার মনা স্টুডেন্টরা, শেয়ার করে দাও। ওকে, আশা করি সকলে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। তো লেটস গো। আজকে যতটা শেষ করতে পারি, যদি সম্ভব হয় আজকে একদম হাইডে শেষ করে দেবো যদি সম্ভব হয়। তো তোমরা আহ, ভালোবাসার আরেক নাম আরিফ স্যার, থ্যাংক ইউ। সাকিবুল ইসলাম সাকিব স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। শুভ, আচ্ছা আচ্ছা, সকলে দ্রুত জয়েন করে ফেলছে। So, চলো যাই, কথা না বলে একদম ক্লাস শুরু করে দিচ্ছি আর কি। আজকে হাইটের জনন নিয়ে কথা বলবো আর কি। জনন, ওকে। প্রথম কথা হলো যে জনন কি সেটা নিয়ে একটু খেয়াল করো। একটা খুবই অতি স্বাভাবিক প্রক্রিয়া, প্রতিটা জীবই চেষ্টা করে যে তার বংশধরকে রেখে যেতে আর কি। তো মানুষের বেলায় কিন্তু সেরকম আর কি। So, আমরা প্রত্যেকে কিন্তু চাই যে আমার নাম নেওয়ার মতো আমার বংশে কেউ থাকে, বংশের প্রদীপ থাকুক। ঠিক আছে, তো প্রত্যেকেই তার বংশধরকে রেখে যেতে চায়। তো প্রাণীদের ক্ষেত্রে এই সহজাত একটি প্রবৃত্তি আছে। তারা সকলেই তার নিজ নিজ বংশ বৃদ্ধি করতে চায় এবং তাদের বংশ রেখে যায়। এবং এই যে বংশ বৃদ্ধি করার যে প্রক্রিয়া সেটাকে আমরা কি বলবো? জনন। ঠিক আছে, তো সিম্পলি আমি কিছু কথা হলো জাস্ট নর্মালি বলে যাবো আর কি। তোমরা সেগুলো সম্ভব হলে খাতায় বা বইয়ে বইয়ে দাগ দিয়ে রাখবা লাইনগুলো। ওকে, লাইন দিয়ে দাগ দিয়ে রাখবা লাইনগুলো। যেমন এখানে আমি ইয়েলো কালার করে রাখছি, যেটা যে অংশটুকু সেটা তোমরা পারলে দাগ দিয়ে রাখো আর কি। আহ, বইয়ে দাগ দিয়ে রাখো অথবা তুমি খাতায় নোট নিতে পারো আর কি। তাহলে যেমন একটা স্বাভাবিক প্রক্রিয়া যার মধ্যে কি হয়, আহ, জীব তার কি করে নিজ বংশধরের সংখ্যা কি করে বৃদ্ধি করে থাকে বা তার অনুরূপ কপি তৈরি করতে চায় আর কি। সেটা হলো জনন। ওকে, সামনে গেছি। তো এই জননটা কিভাবে হতে পারে? একটা হলো অযৌন জনন হতে পারে, একটা হলো কি যৌন জনন হতে পারে। অযৌন জনন এবং যৌন জনন, এই দুই রকম জনন হয়ে থাকে আর কি। তো অযৌন জনন কোনটা? সিম্পলি চিন্তা করো যে তাকে যৌন জননটা যদি ভালো করে বোঝাও তাহলে অযৌনটা অটোমেটিক বুঝে যাবা। সেটা হলো কি যে যৌন জননটা কি, যদি শুক্রাণু এবং ডিম্বাণু দুটি মিলিত হওয়ার মাধ্যমে যে জনন সম্পন্ন হয় সেটা হলো কি যৌন জনন। ওকে, শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হওয়ার মাধ্যমে যে যে মিলিত হলে যে জনন সম্পন্ন হয় সেটা হলো কি যৌন জনন। আর শুক্রাণু ডিম্বাণুর কোনো বিষয় থাকবে না, কিন্তু তারপরে যদি তারা বংশবৃদ্ধি করে অন্য কোনো মাধ্যমে সেটা হলো কি অযৌন জনন। দ্যাটস মিন যৌন জনন হতে হলে তাকে কি হতে হবে? শুক্রাণু এবং ডিম্বাণু কি হতে হবে? উপস্থিত থাকতে হবে। আর শুক্রাণু ডিম্বাণু উপস্থিত না থাকলে সেটা কি হবে? অযৌন জনন। আশা করি সকলে বুঝতে পারছো আর কি। তো চলো যাই। তুহিন বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সিম্পলি এগুলো আমি সিম্পলি আলোচনা করে যাবো। প্রথমে সে অযৌন জননের কথা বলেছে আর কি। তো আমি একটু আগেই সংজ্ঞা দিয়ে ফেলছি। অযৌন জনন কোনটা? এক্ষেত্রে কি থাকবে না, কোনো ধরনের কি শুক্রাণু ডিম্বাণু তৈরি হওয়ার কোনো বিষয় থাকবে না। দ্যাটস মিন গ্যামেট তৈরি হবে না। তো একটা জিনিস, নর্মাল জিনিস চিন্তা করো। শুক্রাণু ডিম্বাণু কিন্তু এটা কমন ভাষায় আমরা কিন্তু তাকে আমরা গ্যামেট বলতে পারি আর কি। ঠিক আছে, গ্যামেট একটা কমন শব্দ। আর গ্যামেট আবার দুই রকম হয়, একটা পুং গ্যামেট, একটা স্ত্রী গ্যামেট। পুং গ্যামেটের পরবর্তীতে শুক্রাণু হয়ে যায় এবং স্ত্রী গ্যামেটটা পরবর্তীতে হয় ডিম্বাণু হয়ে যায়। ওকে,
তো চলো, তো আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রা কি হয়, গ্যামেট উৎপাদন ছাড়াই যখন জনন সম্পন্ন করে সেটা হলে তোমার হলো কি, হ্যাঁ, অজনজন। আর যদি গ্যামেট তৈরির মাধ্যমে জনন সম্পন্ন হয় সেটা কি, যৌনজন। সো গ্যামেট উৎপন্ন ছাড়াই যে তারা যে অর্থাৎ তারা যে অজনজননটা সম্পন্ন করে সেটা আবার কিরকম হয়, দুই রকম হতে পারে। একটা হলো মুকুল উদ্গম, আর একটা হলো কি, বিভাজন। মুকুল উদ্গমের মাধ্যমে তারা তাদের বংশবৃদ্ধি করতে পারে অজনজনের মাধ্যমে, আর একটা হলো কি, যে বিভাজনের মাধ্যমে তারা কিন্তু তাদের বংশবৃদ্ধি করতে পারে আর কি। তো চলো যাই সামনে এগিয়ে। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মুকুল উদ্গম। সো মুকুল উদ্গমের মধ্যে তারা কিভাবে তাদের জনন সম্পন্ন করে সেটা আমরা দেখবো এখন। সো মুকুল উদ্গম, তো খুবই সিম্পলি চিন্তা করবো আর কি। সো প্রথমে একটা জিনিস তোমরা খুব গুরুত্বপূর্ণ জিনিসটা মার্ক করে নাও, যে মুকুল উদ্গম আসলে হয় কোন সময়, যখন হাইড্রা তাদের আহ, যে এখানে বসবাস করে সে জায়গায় প্রচুর খাদ্যের প্রাচুর্য থাকে তাদের, যেখানে প্রচুর খাদ্য থাকে আর কি, সে মানে যে সময়টাতে থাকে আর কি। তো সেই সময় তারা কি করে, তারা সাধারণত মুকুল উদ্গমের মাধ্যমে তাদের বংশবৃদ্ধি করে থাকে আর কি। তো কিরকম সেটা, সেটা হলো যে ধরো যে একটা সময় বিশেষ করে কি গ্রীষ্মকালে আর কি, এই সময়টাতে কিন্তু তারা মুকুল উদ্গমের মাধ্যমে কি হয়, তারা বংশবৃদ্ধি করে থাকে। Okay? এটা একটু মার্ক করে নাও, এটা খুব গুরুত্বপূর্ণ, যে গ্রীষ্মকালে মুকুল উদ্গমের মাধ্যমে তারা কি করে, তাদের বংশবৃদ্ধি ঘটাই থাকে আর কি। একটু মার্ক করে নাও। কোন সময় করে তারা, গ্রীষ্মকালে মুকুল উদ্গমের মাধ্যমে তারা বংশবৃদ্ধি। আমি কিন্তু মাঝে মাঝে তোমাদেরকে প্রশ্ন ধরবো, পড়াতে পড়াতে হঠাৎ করে প্রশ্ন ধরে ফেলবো যে এটা কি, তোমরা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবো আর কি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে মুকুল উদ্গম হয় কোন সময়, সেটা হলো কি গ্রীষ্মকালে। মাথায় রাখবেন, খুব গুরুত্বপূর্ণ এটা তথ্য কিন্তু, যে গ্রীষ্মকালে এটা করে থাকে। তো নর্মালি তারা কি করে থাকে, যদি আমি নর্মালি দেখাই, ধরো একটা হাইড্রা, হাইড্রা, হ্যাঁ দেখো, এটা একটা হাইড্রা। তো তার দেহ থেকে একটা অংশ থেকে এরকম একটা অংশ বের হতে থাকে দেহের পাশ থেকে, দ্যাটস মিন বার্ড বের হতে থাকে, ঠিক আছে? হ্যাঁ, বার্ড, বিইউডি, বার্ড, বিইউডি, বার্ড, এই বার্ড বের হয়। সো বার্ড বের হওয়ার পরে তার থেকে আস্তে আস্তে সেটা কিন্তু বৃদ্ধি পাতে থাকে, এবং এই বার্ডটা কিন্তু তার যত পুষ্টি গুণ আছে সবগুলো কিন্তু এই মাতৃদেহ থেকে কিন্তু সে শোষণ করে থাকে আর কি, হ্যাঁ। তো দেখো, বার্ড বের হলো, তারপরে এই বার্ডটা কিন্তু আস্তে আস্তে কি হবে, বৃদ্ধি পেতে থাকবে আর কি। বৃদ্ধি পেতে পেতে কিরকম হবে, ধরো আমরা এখানে চিত্র দেখতে পাচ্ছ কিনা, আশা করি দেখতে পাচ্ছ। সো সে প্রথমে কিন্তু কিছুই ছিল না, পরে আস্তে আস্তে কি হলো, একটা বার্ড ফর্মেশন হলো, যে বার্ড হলো। তারপরে কি হচ্ছে, এই বার্ডটা কিন্তু আস্তে আস্তে দেখো বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। বৃদ্ধিপ্রাপ্ত কি হয়েছে, তার কোর্সিকা হয়েছে, হাইপোস্টম হয়েছে, মুখছিদ্র হয়েছে, এগুলো কিন্তু হয়ে গেছে। ফাইনালি কিন্তু সে মাতৃদেহ থেকে দেখো এখানে এই যে বিচ্ছিন্ন হয়ে গেছে আর কি, বিচ্ছিন্ন হয়ে গেছে। সো যে প্রান্ত বিচ্ছিন্ন হয়ে যায় সেই প্রান্তে তাদের কি থাকে, সাধারণত পাদশক্তি থেকে থাকে আর কি। ওকে, সো এই খুব ইন জেনারেলি আমি এগুলো সেগুলো আলোচনা করতেছি আর কি। সো অত ইম্পর্টেন্ট না, মোটামুটি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আমরা ইন জেনারেল আলোচনা করে যাচ্ছি। সো এই হলো মোটামুটি বাদ উৎপাদন হয়ে থাকে, এই প্রক্রিয়া হয়ে থাকে, সেটা আমরা দেখলাম আর কি। চলো যাই একটু সামনে গিয়ে আমরা, অনেক গুরুত্বপূর্ণ টপিকস রয়ে গেছে কিন্তু আজকে, সেটি খেয়াল রাখবে। তো তো বার্ড বিচ্ছিন্ন হয় কেউ সেটাও খেয়াল রাখবা, যে এটা তো বার্ড তৈরি হলো, পরে একটা সময় গিয়ে এখানে একটা খাস তৈরি হবে দুই পাশ থেকে, খাসগুলো আরো বৃদ্ধি পেতে থাকবে, হতে হতে এক সময় গিয়ে মাতৃদেহ থেকে কি হয়ে যাবে, মানে বিচ্ছিন্ন হয়ে যাবে। যখন সে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তখন কিন্তু সে একবার স্বতন্ত্র হাইড্রার মতো কিন্তু সে বসবাস করা শুরু করবে। তো এইটাই হলো তাদের হলো বকুলোদ্গম প্রক্রিয়ার মাধ্যমে তাদের বংশবৃদ্ধি আর কি। এবার আসো সামনে এগোই। হ্যাঁ। ওকে, এসব বিভাজনটা কি? সো খুবই সিম্পল, বুঝতেই পারতেছো, মানে তাকে কোনোভাবে ভাগ করে। সো বিভাজনটা আসলে বেসিক্যালি সে নিজে নিজে করে না, কোনো কারণে দৈবক্রমে বা অ্যাক্সিডেন্টালি সে যখন বিভাজিত হয়ে যায় তখন কিন্তু সেটা হয়ে থাকে আর কি। অনন্ত বলছে স্যার ভালো দেখতে পারছি না। হুম, আচ্ছা ঠিক আছে, ভালো দেখতে পাচ্ছি না, না চেষ্টা করছি আর কি, হ্যাঁ। আমি যত কম মুভমেন্ট করবো তত ফোকাসটা ঠিক থাকবে আর কি, আশা করি। ওকে, আর আমি যেটা আঁকাই সেদিকে খেয়াল রাখবো, আর আমার লেকচার দেখে খেয়াল রাখবো, আশা করি বুঝতে পারবো আর কি। ওকে, তো যেটা বলছিলাম আর কি, যে বিভাজন, ধরো এটা একটা হাইড্রা, দেখো, ধরো এটা একটা হাইড্রা, এটার দেহ এটা,
তো কোনো কারণে সে কি করলো, মানে সে তার দেহটা ভাগ হয়ে গেল, ধরো এরকম লম্বা ভাবে সে ভাগ হয়ে গেল, দুই ভাগে ভাগ হয়ে গেল। তো দুই ভাগে ভাগ হয়ে গেলে কি হবে, দুই ভাগে ভাগ এই পার্টটা, এই পাশের অংশটা, এটা পুরোটা এই পাশের অংশ তৈরি করে ফেলবে, আবার এই পাশের অংশটা আবার এই পাশেটা তৈরি করে ফেলছে, এইভাবে সে কিন্তু তার এই রিজেনারেশনটা করে ফেলে, তার পুনরুৎপত্তি করে থাকে। এবং সেই পুনরুৎপাদনটা কিভাবে হয়, তাদের দেহে কিন্তু অসংখ্য কি আছে, ইন্টারস্টিশিয়াল কোষগুলো আছে। তো এই ইন্টারস্টিশিয়াল কোষগুলি কিন্তু সেটা করে থাকে। ওকে, তো আরেকভাবে সে বিভাজন হতে পারে, সেটা হলো কি, যে এই আড়াআড়ি ভাবে অনেক সময় ভাগ হয়। তো আড়াআড়ি ভাবে যদি এরকম ভাগ হয়, এই পাশের অংশ কিন্তু নিচের অংশ তৈরি করবে, আর নিচের অংশ কি উপর অংশ তৈরি করবে। তো এই যে তাদের যে মানে পুনরুৎপত্তির যে ক্ষমতাটা, সেটা কিন্তু সর্বপ্রথম কে দেখেছিল, আব্রাহাম টেম্পলে। হ্যাঁ, আব্রাহাম টেম্পলে 1744 সালে কিন্তু আব্রাহাম টেম্পলে দেখেছিল আর কি, তাদের এই পুনরুৎপত্তির যে বিষম একটা ক্ষমতা, সেটা কিন্তু তারা দেখেছিল আর কি। এবার আসো বিভাজন করলে খুব সিম্পলি আমি হালকা টাচ দিয়ে যাচ্ছি আর কি। হ্যাঁ, হালকা টাচ দিয়ে যাচ্ছে, তোমার একটা ধারণা রাখো। তো যেহেতু হাইড্রা এরকম করে তাদের বংশবৃদ্ধি করে থাকে, এই জন্য কিন্তু একটা কথা বলতে থাকে যে হাইড্রার কিন্তু স্বাভাবিক কিন্তু মৃত্যু নাই কিন্তু। ওকে, হাইড্রার কোনো স্বাভাবিক মৃত্যু নাই কিন্তু, স্বাভাবিক মৃত্যু নেই বলতে মানে নর্মালি সে মারা যাচ্ছে না, কারণ একটা হাইড্রাই সে ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে দুইটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা যদি ভাগ হয়ে দুইটা হয়ে যায়, হ্যাঁ, একটা হাইড্রা সে ভাগ হয়ে দুইটা হয়ে যাচ্ছে, এটা একটা অংশ হচ্ছে, এটা একটা অংশ হচ্ছে। তো আবার কোনো এক সময় দেখা গেলো যে হাইটটা আবার হয়েছে, সেটা আবার আবার সে ওইখান থেকে ভাগ হয়ে গেলো, এটা একটা হলো, এইভাবে কিন্তু চলমান থাকে। এই জন্য বেসিক্যালি হাইড্রার কিন্তু নর্মাল কিন্তু মৃত্যু নেই। তো এখন বলতে পারো স্যার তাহলে কি কোন সময় মরে না? হ্যাঁ, মরে অবশ্যই। ধরো যে হাইড্রাকে ধরে তুমি আগুনে পোড়াই দিলে, সে তো অবশ্যই মারা যাবে। অথবা যে পুকুরে সে থাকে সেই পুকুরের পানি একদম শুকিয়ে গেল আর কি, তাহলে কিন্তু সেক্ষেত্রে কি হাইড্রা মারা যেতে পারে। তো এইভাবে মরতে পারে, কিন্তু নর্মালি সে স্বাভাবিক তার মৃত্যু নেই। এটা একটু মার্ক করে রাখবা, এটা বেশ গুরুত্বপূর্ণ তথ্য। হাইড্রার কি স্বাভাবিক মৃত্যু নেই। ওকে, সেটা বলে আমি জাস্ট টাচ দিয়ে যাচ্ছি আর কি এগুলো। আজকে খুব গুরুত্বপূর্ণ টপিক কিন্তু আছে আর কি, খেয়াল রাখো। এই যে অনুদৈর্ঘ্য বিভাজন এবং অনুপ্রস্থ বিভাজন অলরেডি আমরা বলে ফেলছি আর কি। যেটা হলো যে লম্বা লম্বি ভাবে যখন বিভাজন হয় তখন হলো অনুদৈর্ঘ্য, আর অনুপ্রস্থ যখন আড়াআড়ি ভাবে ভাগ হচ্ছে তখন কি অনুপ্রস্থ বিভাজন আর কি। এবার সামনে এগোই, যৌন জনন। ওকে, তাহলে আমরা আগেই সংজ্ঞা দিয়েছি আর কি, সংজ্ঞা আগেই আমরা দিয়েছি যে যৌন জননটা কি, যে যে প্রক্রিয়া কি হবে, মানে যে জনন প্রক্রিয়া শুক্রাণু ডিম্বাণু মিলনের মাধ্যমে যে জনন সম্পন্ন হয়, তাকে আমরা কি বলবো, যৌন জনন। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের মাধ্যমে যে জনন সম্পন্ন হয় তাকে আমরা কি বলবো, যৌন জনন। তো যৌন জনন থেকে কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন হয়ে থাকে, তো খেয়াল করো। হ্যাঁ, বিশেষ করে হলো যে শুক্রাণু তৈরির প্রক্রিয়া এবং ডিম্বাণু তৈরির প্রক্রিয়া, সেটা কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ হয়। শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে বলা হয় কি স্পার্মাটোজেনেসিস, এবং ডিম্বাণু তৈরির প্রক্রিয়া বলা কি ওভোজেনেসিস। তো আমরা এই দুইটাকে একসাথে কম্পেয়ার করে পড়বো, আশা করি খুব সহজ হয়ে যাবে। এটা একটু মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ? আচ্ছা, আর যৌনদান কোন সময় হয় সেটা মাথায় রাখবা। হেমন্ত শীতকালে কিন্তু যৌনদান হয়ে থাকে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন, যে হাইড্রার মুকুল উদ্গম হয় কোন সময়, একটু কমেন্টস করে আমাকে জানাও। হাইড্রার মুকুল উদ্গম হয় কোন সময়, কমেন্টস করে জানাও, দেখি মনে আছে কিনা, ক্লাসে মনোযোগ আছে কিনা সেটা দেখি আর কি। হাইড্রার মুকুল উদ্গম হয় কোন সময়? ওকে, হাইড্রার মুকুল উদ্গম হয় কোন সময়? হুম, দেখি কেউ কেউ তো কমেন্টস করছো না। হাইড্রার মুকুল উদ্গম হয় কোন সময়, কোন ঋতুতে হয়? তুহিন বলছো গ্রীষ্মকালে, ঠিক আছে, ভেরি গুড। আর কেউ আছো? সাফায়াত বলতেছে গ্রীষ্মকালে, সঠিক, সঠিক হয়েছে। তারপর কথা ভালো বোঝা যাচ্ছে না, কি বলো? আচ্ছা, একটু উপরে দিই তাহলে clearly বুঝতে পারবে। এখন বুঝতে পারতেছো? কথা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? ওকে, ঠিক আছে, ক্লিয়ার আছে। তো যেটা আমরা বলতেছিলাম আর কি, তাহলে হাইড্রার মুকুল উদ্গম হয় কোন সময়? গ্রীষ্মকালে। ওকে, ভেরি গুড। তো চলো যাই আমরা
গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেখানে চলে যাব সরাসরি, সেটা হলো যে তোমার হলো কি স্পারমাটোজেনেসিস এবং ওজেনেসিস, সেই দুইটাতে চলে যাব। দুটো ছকের মাধ্যমে আমরা ফ্লো চার্টের মাধ্যমে সেটা আমরা সম্পন্ন করবো আর কি। ডিরেক্টলি চলে যাচ্ছে এখানে স্পারমাটোজেনেসিস এবং ওজেনেসিস। ওকে, এটা কিন্তু তোমাদের ধরবো, ঠিক আছে? তোমরা এইটা পড়ার পরে তোমরা কিন্তু কমেন্টস করে জানাবা আর কি, যে পারো কিনা। ওকে, একটু মনে হচ্ছে যে সব ম্যার মারা গেছে, একটু সবাই চাঙ্গা হয়ে যাও, ঠিক আছে? একটু ক্লাসটা আরো ইন্টারেক্টিভ করি আমরা, একটু চাঙ্গা হয়ে যাও। ওকে, তো যৌন জনন হয়, যৌন জননের মাধ্যমে আমরা কি তৈরি, আমরা দেখি কি হাইড্রা কি তৈরি করতে পারে, শুক্রাণু তৈরি করতে পারে, আবার ডিম্বাণু তৈরি করতে পারে। সো একটা জিনিস মাথায় রেখো, একটা গুরুত্বপূর্ণ তথ্য, যে একটা হাইড্রা সে অনেক সে উভলিঙ্গ হতে পারে, আবার কি হতে পারে, এক লিঙ্গ হতে পারে, ঠিক আছে? দ্যাটস মিন হাইড্রার দেহে পুং জননাঙ্গ থাকতে পারে, আবার স্ত্রী জননাঙ্গ থাকতে পারে, একই হাইড্রার দেহে থাকতে পারে, আবার ভিন্ন ভিন্ন হাইড্রার দেহ থাকতে পারে। তবে সাধারণত একই হাইড্রার শুক্রাণু একই হাইড্রার ডিম্বের সাথে মিলিত হয় না, খুব কম হয়। কেন কম হয়? আহ, কেউ কি বলতে পারবা কেন কম হয়? ওকে, কেউ কি বলতে পারবা কেন কম হয়? হ্যাঁ, আমি বলে দিচ্ছি আর কি। সাধারণত মানে হাইড্রার যখন শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, একই টাইমে এট এ টাইমে কিন্তু এটা তৈরি হতে পারে না অনেক সময়। এট এ টাইমে তৈরি হতে পারে না। ধরো যে শুক্রাণু যে সময় তৈরি হয়েছে সেই সময় দেখা গেলো যে ডিম্বাণু তৈরি হয় নাই, আবার ডিম্বাণু যখন তৈরি হয়েছে তখন দেখা গেলো শুক্রাণু তৈরি হয় নাই, বা ম্যাচিউড হয়নি। মূলত কথা হলো যে ম্যাচিউড হয় না, সেটা একটা ফ্যাক্টর। ধরো এরকম আর কি, যে এটা একটা হাইড্রা, তো এখানে ধরো তার হলো পুং জননাঙ্গ, আর এখানে তার হলো স্ত্রী জননাঙ্গ। ওকে, এখানে তো এখন যখন শুক্রাণু তৈরি হয়ে এদিকে আসতেছে তখন দেখা গেলো যে স্ত্রী জননাঙ্গ, দ্যাটস হলো ডিম্বাণুটা, স্ত্রী জননাঙ্গ যেখানে ডিম্বাণু তৈরি হয় সেই ডিম্বাণুটা পরিপক্ক হয় না আর কি। যখন এটা পরিপক্ক হয় না, দ্যাটস ওয়াই এই শুক্রাণুর সাথে এই ডিম্বাণু কি ঘটে না, মিলন ঘটে না। তো সেক্ষেত্রে কি হয়, দেখা যায় অন্য কোনো হাইড্রার ডিম্বাণু যেটা পরিপক্ক হয়েছে তার সাথে কিন্তু এই শুক্রাণু গিয়ে মিলিত হয়। এই জন্য কি হয়, এই জন্য সাধারণত কি হয়ে থাকে যে একই হাইড্রার শুক্রাণু একই হাইড্রার ডিম্বাণুর সাথে কি হয়, সাধারণত কম মিলিত হয়। আশা করি সকলে বুঝতে পারছো আর কি। এবার আসো আমরা মূল কথা চলে যাচ্ছি, সেটা হলো যে আহ, একটা হলো স্পারমাটোজেনেসিস, একটা হলো কি ওজেনেসিস। এই দুইটার আমরা কথা বলবো। তো স্পারমাটোজেনেসিস কি, এটাকে একটু ভাঙো, তাহলে দেখবা অনেকাংশে অ্যান্সারটা পেয়ে যাবে আর কি। তো স্পার্ম থেকে আসছে কি স্পারমাটোজেনেসিস। হ্যাঁ, স্পার্ম মানে হলো শুক্রাণু, আর জেনেসিস মানে হলো কি, তৈরি হওয়া। তৈরি হওয়া তার মানে কি তৈরি হয়েছে, শুক্রাণু তৈরি। তাহলে শুক্রাণু তৈরির প্রক্রিয়ার নাম হলো কি, স্পারমাটোজেনেসিস। আবার বলছি, শুক্রাণু তৈরির প্রক্রিয়ার নাম হলো কি, স্পারমাটোজেনেসিস। ওকে, শুক্রাণু তৈরির প্রক্রিয়ার নাম হলো কি, স্পারমাটোজেনেসিস। এবার ওজেনেসিস কোথা থেকে আসছে? হ্যাঁ, সে আসছে হলো ওভাম থেকে। আসছে কোথা থেকে, ওভাম থেকে। ওভাম থেকে আসছে কি আর জেনেসিস মানে কি, তৈরি হওয়া। তার মানে কি, ডিম্বাণু তৈরির প্রক্রিয়ার নাম হলো কি, ওজেনেসিস। ডিম্বাণু তৈরির প্রক্রিয়ার নাম হলো কি, ওজেনেসিস। আশা করি বুঝতে পারছো। তাহলে দুটো জিনিস নিয়ে আমরা কথা বলেছি, একটা হলো কি স্পারমাটোজেনেসিস, একটা হলো ওজেনেসিস। তাহলে স্পারমাটোজেনেসিস কাকে বলে? স্পার্ম থেকে আসছে হলো কি স্পার্মা, আর জেনেসিস থেকে আসছে তৈরি। তাহলে কি হলো, শুক্রাণু, দ্যাটস মিন শুক্রাণু তৈরির প্রক্রিয়া হলো কি স্পারমাটোজেনেসিস। আর থেকে আসছে ওভাম, আর জেনেসিস মানে হলো তৈরি হওয়া। তার মানে ওভাম বা ডিম্বাণু তৈরির প্রক্রিয়া হলো কি জেনেসিস আর কি। আশা করি সকলে বুঝতে পারছো আর কি। এবার আসো, প্রথমে একটা যে কোনো একটা আমরা শিখে ফেলি এক পাশে, ধরো বাম পাশে আমরা শুধু স্পারমাটোজেনেসিসটা শিখে ফেলি। এটা শিখলে ডান পাশের ওজেনেসিসটা অটোমেটিক আমরা বুঝে যাবো আর কি। ওকে, তো প্রথমে আসো স্পারমাটোজেনেসিস। তো এই ক্ষেত্রে কি হয়, স্পারমাটোজেনেসিস যে হাইড্রার, ধরো আমরা জানি যে হাইড্রার ক্ষেত্রে এটা হলো ধরো এখানে হলো কি শুক্রাশয়, এখানে শুক্রাণু তৈরি হবে আর কি এখানে। তাহলে এখানে প্রথমে কি হবে, যে এই জায়গার যে ইন্টারস্টিশিয়াল কোষগুলো আছে, অর্থাৎ শুক্রাশয়ের যে ইন্টারস্টিশিয়াল কোষগুলো আছে, একটু মনোযোগ দিয়ে শোনো। ওভাম কি স্যার, হাই হাই রে, ওভাম ডিম্বাণু, ডিম্বাণু, ঠিক আছে, ডিম্বাণু। তো দেখো, এই শুক্রাশয়ের যে ইন্টারস্টেশিয়াল কোষগুলো আছে সেই ইন্টারস্টেশিয়াল কোষগুলো বারবার বিভাজিত হবে আর কি। ওকে, এক নম্বর কি বলছি,
শুক্রাশয়ের ইন্টারস্টেশগুলোকে বারবার মাইটোসিস বিভাজন হবে, বারবার মাইটোসিস বিভাজিত হয়ে কি হবে, সে প্রথমে তৈরি স্পারমাটোগোনিয়া তৈরি করবে, কি তৈরি করবে? স্পারমাটোগোনিয়া। ওকে, প্রথমে সে তৈরি করবে স্পারমাটোগোনিয়া, স্পারমাটোগোনিয়া। তাহলে কি বললাম, শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষগুলো বারবার মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে কি তৈরি করবে? প্রথমে সে তৈরি করবে স্পারমাটোগোনিয়া, স্পারমাটোগোনিয়া। একটু মনোযোগ দিয়ে শোনো, আশা করি এখানে হয়ে যাবে। আমরা বলতেছি কি, শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষগুলো বারবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে কি তৈরি হবে? প্রথমে যেটা তৈরি হতে হলো কি স্পারমাটোগোনিয়া। ওকে, এই স্পারমাটোগোনিয়াটা সে আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হবে। ওকে, স্পারমাটোগোনিয়াটা আস্তে আস্তে কি হবে? বৃদ্ধিপ্রাপ্ত হবে। স্পারমাটোগোনিয়া যখন আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হবে, বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যেটা হয় তার নাম হলো কি স্পারমাটোসাইট। কি হবে? স্পারমাটোসাইট। ওকে, স্পারমাটোসাইট। আবার বলছি, প্রথমে কি শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষগুলো বারবার মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে কি হবে? স্পারমাটোগোনিয়া তৈরি হবে। এবার এই স্পারমাটোগোনিয়া গুলো সাইজ আকারে কি হবে? বৃদ্ধিপ্রাপ্ত হবে, অর্থাৎ পরিপূর্ণ হয়ে সেটা যেটা হবে তার হলো কি স্পারমাটোসাইট হলো। তাহলে শুক্রাশয়ে ইন্টারস্টিশিয়াল বারবার ইন্টারস্টিশিয়াল কোষগুলো মাইটোসিস সেল ডিভিশন হলো, হওয়ার মাধ্যমে কি হলো? স্পারমাটোগোনিয়া তৈরি হলো। স্পারমাটোগোনিয়া গুলো আবার বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি তৈরি হলো? হ্যাঁ, স্পারমাটোসাইট তৈরি হলো। ঠিক আছে, তো এই স্পারমাটোসাইট গুলো এখন কি করবে? এতক্ষণ দেখো এই পুরোটাই কিন্তু টয়সেন ছিল, টয়সেন ছিল, টয়সেন, তার সাথে সবগুলো ডিপ্লয়েড দশা ছিল। ওকে, এখন দেখো এই স্পারমাটোসাইটে কি হবে? মিয়োসিস সেল ডিভিশন হবে আর কি। কোন সেল ডিভিশন? মিয়োসিস সেল ডিভিশন। ওকে, মিয়োসিস সেল ডিভিশন কি হয়? এখানে কি হয়? মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়? মানে সমান থাকে না কিন্তু। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের কি হয়ে যায়? অর্ধেক হয়। সো এখানে কি হচ্ছে দেখো, স্পারমাটোসাইট যে কোষগুলো থাকে সেগুলো কি হয়? মিয়োসিস সেল ডিভিশনের মাধ্যমে কি হয়? স্পারমাটিডে তৈরি হয়। স্পারমাটিড, হ্যাঁ, এটা কিন্তু এন সংখ্যক ক্রোমোজোম থাকে। স্পারমাটিডে পরিণত হলে এবং সেখানে কি থাকবে? এন সংখ্যক ক্রোমোজোম থাকবে। ওকে, স্পারমাটিড। তাহলে স্পারমাটোসাইট মিয়োসিস সেল ডিভিশনের মাধ্যমে কিসে তৈরি হলো? স্পারমাটিডে পরিণত হলো। কিসে পরিণত হলো? স্পারমাটিড। বুঝতে পারছো? হ্যাঁ, ঘুমিয়ে যাও না, সবাই একটু অ্যাক্টিভ থাকো আর কি। কিসে পরিণত হলো? স্পারমাটিডে পরিণত হলো। এখন এই যে স্পারমাটিড গুলো আছে সেগুলো আবার বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি হবে? ফাইনালি চারটি কি হবে? শুক্রাণু তৈরি করবে আর কি। কয়টি শুক্রাণু? চারটি শুক্রাণু তৈরি করবে আর কি। ওকে, ওকে, তাহলে স্পারমাটিড আবার বৃদ্ধিপ্রাপ্ত হবে, বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি হবে? চারটি কি হবে? শুক্রাণু তৈরি করে ফেলবে আর কি। সো এই হলো মোটামুটি বিষয়। শুক্রাণু তৈরি হয়ে গেল এবং যে শুক্রাণুটা তৈরি হবে সেই শুক্রাণুর মাথায় কি থাকবে? শুক্রাণুর মাথায় দেখো অনেকটা এরকম, শুক্রাণুর মাথায় একটা বড় নিউক্লিয়াস থাকবে। হ্যাঁ, সেন্ট্রিওল যুক্ত কি থাকবে? একটা গ্রীভা থাকবে, আর কি থাকবে? একটা বিচরণশীল একটা লেজ থাকবে আর কি। এই হলো মোটামুটি শুক্রাণুর গঠন আর কি। আশা করি বুঝতে পারছো আর কি। তো আমি আবার রিপিট করতেছি আর কি। কে উপমাশীল বলছে স্যার, ইন্টারস্টিশিয়াল কোষ কোনটা? এইখানে হাইড্রার যে দেহ থাকবে আর কি, হাইড্রার দেহের যে এখানে ধরো শুক্রাশয় এখানে আছে, সেই শুক্রাশয়ের এখানে মাঝখানে অসংখ্য ইন্টারস্টিশিয়াল কোষ থাকবে। আর যেহেতু এটা হাইড্রার বাইরের স্তর, বাইরের স্তর আমি জানি যে এখানে যে এপিডার্মিসে যে কোষগুলো আছে আর কি। হ্যাঁ, এপিথেলিয়াল যে কোষগুলো আছে সেই এপিথেলিয়াম কোষগুলোর ফাঁকে ফাঁকে কি থাকে? ইন্টারস্টিশিয়াল কোষ থাকে। আর ইন্টারস্টিশিয়াল কোষগুলো বিশেষ বৈশিষ্ট্য হলো কি, তারা মানে হাইড্রার প্রয়োজনে যে কোনো কোষে কি হতে পারে? সে পরিণত হতে পারে। সেটা একটা বিশেষ ক্ষমতা তার। এবার আসো, আশরাফুল ইসলাম বলছে, স্যার আসসালামু আলাইকুম, আমি আরইতে এবার 1170 পজিশনে আসছে। ও, কংগ্রেচুলেশন আশরাফুল, কংগ্রেচুলেশন। মনটা ভরে গেল তোমার জন্য। চমৎকার, চমৎকার। আশরাফুলকে সকলে অভিনন্দন জানাও। আমার অন্যতম প্রিয় স্টুডেন্ট আশরাফুল এবার রাজশাহী ইউনিভার্সিটি চান্স পেয়েছে। সে 1170তম পজিশন তার আসছে আর কি। সকলে তোমরা আশরাফুলকে অভিনন্দন জানাও। তোমাদের বড় ভাই রাজশাহী ইউনিভার্সিটি চান্স পেয়েছে আর কি। খুবই অভিভূত হলাম। আশরাফুল কিন্তু অবশ্যই আমার সাথে দেখা করবে, অবশ্যই দেখা করবে। ঠিক আছে, মনটা ভরে গেল আর কি। আজকে এই লাইভ ক্লাসের মধ্যে একদম সব মনে হচ্ছে একটু সবাই জড়সড় মেরে গেছিল আর কি, কিন্তু এই তোমার এই খবরটা শুনে একদম মনটা একদম ভরে গেল আর কি। চমৎকার। অনেক বড় হও, অনেক দোয়া করি তোমার জন্য। হ্যাঁ, অনেক দোয়া থাকলো। হ্যাঁ, সকলে তোমাদের বড় ভাই আশরাফুলকে অভিনন্দন জানাও।
একজন শিক্ষার্থী যখন ভালো করে, তো সেই শিক্ষার্থীর ভালো করে মন থেকে সবচেয়ে বেশি দোয়া করে কারা? এক হলো বাবা, তারপরে মা। আমার মনে হয় বাবা মার পরে সবচেয়ে বেশি যে মন থেকে দোয়া করে সে হলো শিক্ষক। তোমার জন্য আমার মন থেকে দোয়া রইলো, আল্লাহ তোমাকে অনেক বড় করুক। আর তুমি যে পরিশ্রম করছো, তুমি খুবই পরিশ্রমী ছিলে এবং প্রচন্ড পরিশ্রম করছো। তো এই পরিশ্রমের ফলটা তুমি কিন্তু হাতে নাতে পেয়ে গেছো। এবং আশা করি যে তোমার এই আজকে এইখানে তুমি বললা, আহ, আশা করি আমার বর্তমান যে সকল স্টুডেন্ট আছে তারা কিন্তু তোমার এই সাফল্যে কিন্তু তারা খুবই অভিভূত হবে এবং তারা খুবই ইন্সপায়ার হবে এবং তারাও তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। তাদের জন্য তুমি দোয়া করবে। হ্যাঁ, সকলে আশাফুলকে অভিনন্দন জানাও। চমৎকার একটা ভালো লাগার সময় এটা। হ্যাঁ, অবশ্যই আমার সাথে দেখা করবে। হ্যাঁ, ওকে। আশাউল স্যার, আপনার কথা সারা জীবন আমার মনে থাকবে আমার। ধন্যবাদ। তোমরাই তো আমাদের গর্ব। স্টুডেন্টরা যখন ভালো করে, বিশ্বাস করবো না শিক্ষকদের যে কি ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না। তুমি অবশ্যই দেখা করবে আমার সাথে। অভিনন্দন। ভেরি গুড। সকলে আশাফুলকে অভিনন্দন জানাও। আর কি ক্লাস নেবো না? ওকে, ক্লাস কন্টিনিউ করতেছি। আশাফুলের সাথে আমার কথা হবে ইনশাল্লাহ। তো যেটা বলছি আর কি, স্পারমাটোজেনেসিস নিয়ে আমরা কথা বলছি আর কি। তো প্রথমে কি বললাম যে হাইড্রার যে শুক্রাশয় থাকবে আর কি, হাইড্রা, এই যে শুক্রাশয়, হাইড্রার দেহের কিন্তু উপরের দিকে কি থাকে? শুক্রাশয়। আর নিচের দিকে কি থাকে? ডিম্বাশয় থাকে। হাইড্রার যে শুক্রাশয় আছে সেই শুক্রাশয় কি থাকবে? ইন্টারস্টিশিয়াল কোষগুলো বারবার মাইটোসিস সেল ডিভিশন হবে। মাইটোসিস সেল ডিভিশন হওয়ার মাধ্যমে কিছু সে স্পারমাটোগোনিয়াতে পরিণত হবে। ওকে, তাহলে প্রথমে স্পারমাটোগোনিয়াতে পরিণত হল। এবার এই স্পারমাটোগোনিয়াগুলো আবার কিভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে? বৃদ্ধিপ্রাপ্ত কিভাবে? স্পারমাটোসাইটে পরিণত হবে। ওকে, তাহলে 2 নম্বর হলো স্পারমাটোসাইটে পরিণত হলো। এবং এই স্পারমাটোসাইট গুলোতে আবার কি হবে? মিয়োসিস সেল ডিভিশন হবে। স্পারমাটোসাইটের মিয়োসিস সেল ডিভিশনের মাধ্যমে সে কি হবে? স্পারমাটিডে পরিণত হবে। এখন থেকে কিন্তু হ্যাপ্লয়েড হয়ে গেল, খেয়াল রাখবা। এখন থেকে সে কি হয়ে গেল? হ্যাপ্লয়েড। তানজিম এতক্ষণে প্রেজেন্ট স্যার। হ্যাঁ, এবার আসো, এই স্পারমাটিড গুলো আবার বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি হবে? 4টি শুক্রাণুতে পরিণত হবে আর কি। ওকে, সো দেখো, কোষ ছিল একটা, হলে একটা স্পারমাটোসাইট কোষ থেকে 4টি শুক্রাণু কি হবে? তৈরি হবে। একটা স্পারমাটোসাইট কোষ থেকে 4টি কি তৈরি হবে? শুক্রাণু তৈরি হবে। আমরা জানি যে মিয়োসিস সলিউশন গুলো কি হয়? একটা কোষ থেকে, একটা থেকে প্রথম কি হয়? 2টা হয়। পরে এই 2টা থেকে কয়টা হয়? একটা, 2টা, এই 3টা, 4টা, 4টা হয়। দ্যাটস ওয়াই কি হবে? একটা স্পারমাটোসাইট কোষ থেকে ফাইনালি কি 4টা কি হবে? 4টি শুক্রাণু কি মানে তোমার হলে শুক্রাণু তৈরি হবে। ঠিক আছে, তো এর মাধ্যমিক পর্যায়ে হলো কি স্পারমাটিড। স্পারমাটিড গুলো বৃদ্ধিপ্রাপ্ত হয় কি হয়? শুক্রাণুতে পরিণত হয় আর কি। ওকে, সো এইটা যদি তোমরা ভালো করে পারো তাহলে পরেরটা কিন্তু আরো সহজে হয়ে যাবে, একদম অলমোস্ট সিমিলার টাইপের আর কি। হ্যাঁ, শুধু একটুখানি পার্থক্য আছে। হ্যাঁ, তো আমি সংক্ষেপে আরেকবার বলি তোমাদের বোঝার সুবিধাতে। আমরা কি বললাম? হ্যাঁ, স্পারমাটোজেনেসিস। প্রথমে কি বললাম যে এই প্রক্রিয়া কি হয়? প্রথমে শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষগুলো বারবার মাইটোসিস সেল ডিভিশন হয়। মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে যেটা তৈরি হলো সেটা হলো কি? স্পারমাটোগোনিয়া। ওকে, স্পারমাটোগোনিয়া এগুলো আবার কি হয়? বৃদ্ধিপ্রাপ্ত হয়। বৃদ্ধিপ্রাপ্ত হয়ে স্পারমাটোসাইটে পরিণত হয়। স্পারমাটোসাইট গুলো আবার মিয়োসিস সেল ডিভিশন হয়। সেল ডিভিশনের মধ্যে স্পারমাটিডে পরিণত হয়। স্পারমাটিড গুলো আবার বৃদ্ধিপ্রাপ্ত হয়, 4টি কিসে পরিণত হয়? শুক্রাণু পরিণত হয়। আর এই যে শুক্রাণুটা তৈরি হলো সেই শুক্রাণু থাকবে একটি মস্তক থাকবে যেখানে নিউক্লিয়াস যুক্ত, তারপরে সেন্ট্রাল যুক্ত গ্রিপে থাকবে এবং একটি বিচরণ সময় কি থাকবে? এরকম লেস থাকবে আর কি। তো আশা করি এই অংশটা তোমরা বুঝে পড়ছো। এবার পরের অংশে চলে যাচ্ছি, ওজেনেসিস নিয়ে আমরা কথা বলবো আর কি। অলমোস্ট সিমিলার, অলমোস্ট সিমিলার। আমি দেখিয়ে দেবো এই পাশেটা দিয়ে দিয়ে তোমাদের দেখিয়ে দেবো যে কোথায় সিমিলারিটি। আচ্ছা, এটা ওজেনেসটা কোথায় হয়? আমরা প্রথমে সংজ্ঞা দিয়ে নেবো ওজেনেসটা কি। যে ডিম্বাণু তৈরির প্রক্রিয়ার নাম হলো কি? ওজেনেসিস। আর ওজেনেসটা কোথায় হয়? ডিম্বাশয়ে। এইটা কিন্তু হয়ে থাকে। তাহলে ডিম্বাশয়ের প্রথম কি হবে? ডিম্বাশয়ের যে ইন্টারস্টিশিয়াল কোষগুলো আছে সেগুলো বারবার মাইটোসিস সেল ডিভিশন হবে। মাইটোসিস সেল ডিভিশনের মধ্যে যেটা তৈরি হতে নাম হলো কি? উগোনিয়া। দেখো, এখানে ছিল স্পারমাটোগোনিয়া আর এখানে গিয়ে দেখা হলো কি? উগোনিয়া। সিমিলারিটি পাইছো? আশা করি পেয়েছো আর কি। তাহলে এখানে ছিল কি? স্পারমাটোগোনিয়া আর এখানে গিয়ে হয়েছে উগোনিয়া। ওকে, এক। অবশ্যই এই উগোনিয়া কি হলো? বৃদ্ধিপ্রাপ্ত হলো। ঠিক আছে, বৃদ্ধিপ্রাপ্ত কি পরিণত হয়ে কিসে পরিণত হলো? উ সাইটে পরিণত হলো। এখানে ছিল কি? স্পারমাটোসাইটে পরিণত হয়েছিল আর এখানে গিয়ে কি পরিণত হলো? ও সাইটে পরিণত হলো আর কি। ওকে,
আবার বলছি, ডিম্বাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষগুলো বারবার মাইটোসিস সেলুলেশনের মাধ্যমে কি তৈরি হবে, উগরনিতে তৈরি হবে। এই উগরনিগুলো আবার বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি সময় হয় সরি বৃদ্ধিপ্রাপ্ত কি সময় ওসাইটে পরিণত হবে। এই যে একটা ওসাইট থাকবে, সে কিন্তু ডিপ্লয়েড অবস্থায় ছিল। এই ডিপ্লয়েড ওসাইটটা কি হবে, মিয়োসিস সেল ডিভিশনের মাধ্যমে কি হয়, একটি ওটিড এবং 3টি পোলার বডি তৈরি করবে। হ্যাঁ, একটি হলো ওটিড থাকবে আর 3টি কি থাকবে, পোলার বডি থাকবে। তো এই যে একটি ওটিড থাকবে, সেই একটি ওটিডটা ফাইনালি কিসে হবে, একটি ডিম্বাণুতে পরিণত হবে। কিন্তু যে 3টি পোলার বডি থাকে, সেই 3টি পোলার বডি কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ওকে, আমরা বললাম কি, একটি ওটিড এবং 3টি কি হবে, পোলার বডি। সো একটি ওটিড থেকে কি হবে, একটি ডিম্বাণু তৈরি হবে, আর 3টি পোলার বডি কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। সো আমি ফাইনালি এটা একবার বলতেছি যে ওজেনেসিস, তোমরা মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? প্রথমে কি বললাম, যে ডিম্বাণু তৈরির প্রক্রিয়ার নাম হলো কি, ওজেনেসিস। 2 নম্বর বললাম কি, যে ডিম্বাশয়ের যে ইন্টারস্টিশিয়াল কোষগুলো আছে, সেগুলো বারবার মাইটোসিস সেল ডিভিশন হবে। মাইটোসিস সেল ডিভিশন হওয়ার মাধ্যমে শেষে কিছু মধ্যে উগরনিতে পরিণত হবে। এবার উগরনি এগুলো কি হবে, বৃদ্ধিপ্রাপ্ত হবে। বৃদ্ধিপ্রাপ্ত হয়ে সে কিসে পরিণত হবে, হ্যাঁ, ওসাইটে পরিণত হবে। ওসাইট গুলো আবার কি হবে, সেগুলো মিয়োসিস সেল ডিভিশন হবে। মিয়োসিস সেল ডিভিশনের মাধ্যমে একটিতে ওটিড তৈরি হবে আর 3টি কি হবে, পোলার বডি তৈরি হবে। 3টি পোলার বডি নষ্ট হয়ে যাবে আর একটি ওটিড কি শেষমেশ একটি ডিম্বাণুতে কি হবে, পরিণত হয়ে যাবে। তো এরই মাধ্যমে কি হলো, ওজেনেসিস শেষ হয়ে গেল। চলো আসো, এবার এসো সামনে আগে আমরা। বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও, কার কোনো সমস্যা আছে কিনা, ক্লিয়ার কিনা, এই টপিকসটা ক্লিয়ার কিনা, কার কোনো সমস্যা আছে কিনা? কার কোনো সমস্যা আছে কিনা একটু জানাও। তো জানাও কার কোনো সমস্যা আছে কিনা। ওকে, তুহিন বলছো ওকে স্যার ক্লিয়ার। ওকে, বুঝতে পারছো? মাঝে মাঝে আমি স্ক্রিনের বাইরে চলে গেলে তোমরা স্ক্রিনটাকে খুব সুন্দরভাবে দেখতে পারবা। তো যদি কোনো নোট করার প্রয়োজন হয়, নোট তুলে নিবা আর কি। ওকে, এই দেখো আমি স্ক্রিনের বাইরে চলে আসছি। একটা জিনিস শিখে নাকি যে ওকে, বুঝতে পারছো, ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। এবার একটা জিনিস, হাইড্রোলা কি, এটা অনেক সময় পরীক্ষা আসে যে হাইড্রোলা কি, এটা একটু খেয়াল করো। হাইড্রোলা, হাইড্রোলাটাকে একটু খেয়াল করো। হাইড্রোলা, হ্যাঁ, দেখো, যদি একটা গল্প শোনো আর কি, যদি মনে হয় এরকম যদি কখনো হয় যে ধরো তুমি মানে প্রতিকূল আবহাওয়া থেকে নিজেকে টিকিয়ে রাখতে পারো, ধরো খুব ঠান্ডা পড়তে পারে বা মনে করো কোনো জীবজন্তু আক্রমণ করতে পারে, তো সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য তুমি কি করলা, একটা তাঁবু করলা বা ঘর করলা বা কোন কিছুর মাঝখানে তুমি আবদ্ধ থাকলা আর কি। তো এটার মূল উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হলো যে তুমি যেন মানে বিপদ সংকুল পরিস্থিতিতে নিজেকে একটু হাইড করে রাখতে পারো বা নিজের প্রোটেকশন দিতে পারো, এটা হলো মূল কথা আর কি। তো এখন হাইডটা যখন শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়, মিলিত হওয়ার পরে তারপরে কি তৈরি হলো, তোমার হলো জাইগোট হলো। জাইগোট পরে আস্তে আস্তে ক্লিভেজ হলো, ক্লিভেজ আস্তে আস্তে বিভাজন হচ্ছে, হতে হতে আস্তে বড় হচ্ছে আর কি। তো একটা পর্যায়ে গিয়ে হাইড্রা যখন বিকাশটা শুরু হয়ে যাবে প্রায়, তো শুরু হওয়ার আগে হাইড্রা অনেক সময় কি করে, নিজেকে একটা আবরণের মাঝখানে কি রাখে, আবৃত রাখে। তো যে আবরণের মাঝখানে আবৃত রেখে সে অবস্থান করে, সেটা হলো সিস্ট বলা হয়। ওকে, কি বলা হয়, সিস্ট, সিস্ট বলা হয়। যে আবরণের মাঝখানে সে থাকতে, তখন সে কি করে, এই সিস্টের মাঝখানে নিজেকে গ্রো করতে, ধরো এটা একটা সিস্ট, এর মাঝখানে এই যে হাইড্রা ছিল আর কি, কথার কথা, সে নিজেকে গ্রো করতে থাকে। সে কিভাবে গ্রো করে, ধরো ধরো কিভাবে গ্রো করে, ধরো এটা এই সিস্টেম মাঝখানে সে ছিল, এর মাঝখানে সে ছিল, এখন সে হলো হাইড্রা। আস্তে আস্তে কি তার যে মুখোছিদ্র, তারপরে হাইপোস্টোম, তারপরে এরকম কি
কোষ শিখা এগুলো তৈরি করতেছে আস্তে আস্তে, এবং তার পাদশক্তি তৈরি হয় এবং আস্তে আস্তে তার নিজেকে ডেভেলপমেন্ট করে। তো এই যে সিস্টেম মাঝখানে আস্তে হাইড্রার পুনরুৎপত্তি, হাইড্রার পুনরুৎপত্তি আজকে কি কন্টিনিউ করবো নাকি আজকে এখানে রেখে দেবো বলো? আজকে কি পুরো অধ্যায় শেষ করে দেবো না রেখে দেবো বলো, আর একটা ক্লাস রেখে দেবো কিনা? দুইটা টপিকস বাকি আছে, এক হলো পুনরুৎপত্তি এক, আর আরেকটা হলো তোমার হলো